আচ্ছা, গ্রামারের মধ্যে তোমাদের কি কি হয়েছে টপিক বলতে পারবে? কি কি বিষয়ে ক্লাস হয়েছে ওভারঅল বললে? ওই জিরান ইনফিনিটিভ অবধি হয়েছে তো জানিস, লাস্ট দিনের মানে ক্লাস ওই হয়েছে। কালগুলো ক্রিয়াপদগুলো হয়েছে। না, পালি মানে গ্রামারের মধ্যে এ পর্যন্ত কি কি শিখেছো? আচ্ছা, আচ্ছা আমি এটাকে পুরোটা রিভাইজ করছি। নরসপ্তরূপ। না, তার আগে অনেক কিছু হয়েছে, আমি বলছি শোনো। ফার্স্ট হচ্ছে পালি। পালি যে অক্ষর বা বর্ণমালা, এখান থেকে মোটামুটি পালি কিভাবে মানে কি কি অক্ষর আছে, পালি কিছু যুক্তাক্ষর, পালির উচ্চারণ, এগুলো নিয়ে হয়েছে। সেকেন্ড টপিক হচ্ছে, আচ্ছা এই লেখাটার আমি মানে থিকনেসটা একটু কমিয়ে দিয়েছি, এটা কি লেখাটা পড়া যাচ্ছে বা অসুবিধা হচ্ছে কোনো? পড়া যাচ্ছে স্যার। ঠিক আছে। আচ্ছা, কুণালের অডিওটা অফ করবে। স্ক্রিপ্টের ওপরে হয়েছে। তারপর কি হলো, বাংলা থেকে পালিতে পরিবর্তন। আচ্ছা, এই জায়গাটার একটা মনে পড়লো, একটা ক্লাস নেওয়া হয়নি। তবে তোমাদের যে নোট দেওয়া হয়েছে মোস্ট প্রবলি সেখানে আছে। সেটা হচ্ছে, তোমরা প্রতি ক্ষেত্রে দেখেছো যে ধরো কয়ের অফলাটা যেটা আছে সেটা পালিতে কয়ে কয়ে হচ্ছে। আবারে যদি কয়ে রেপ হয় সেটা পালিতে কয়ে কয়ে হয়। কিছু ক্ষেত্রে শয়ে কয়ে যেটা সেটা পালিতে কয়ে কয়ে হয়। তো এই যে ক্রম আছে এটাকে রিভার্সে দেয়া আছে। তার মানে পালিতে যদি কোথাও কয়ে কয়ে থাকে, সেখানে বাংলায় কি কি হতে পারে? বাংলায় শয়ে কয়ে হতে পারে, বাংলায় কয়ে রফলা হতে পারে, বাংলায় কয়ে রেপ হতে পারে, এবং কয়ে জফলাও হতে পারে। এই জায়গাটা আমি দেখাইনি, কিন্তু এই জায়গাটা তোমরা পড়বে, ক্লাসে মনে হয় বলা হয়নি। ওটা তোমাদের যে পিডিএফ দেওয়া হয়েছে তার শেষ দিকে আছে, এটা খুব ইম্পর্টেন্ট। থেকে কি হবে, পালিতে কোনো শব্দ থাকলে সেটা পসিবল বাংলায় কি কি শব্দ হতে পারে সেটা তোমরা জানতে পারবে। ধরো যদি এখানে আমি বলি অক্ক, অক্ক শব্দটা তাহলে কি অস্ক হতে পারে, অক্র হতে পারে, অর্ক হতে পারে, বা অকয় জফলা হতে পারে, অক্ক। তো এখানে অর্ক শব্দটা আমরা জানি ভ্যালিড। এইরকম ধরো যদি এখানে তক্ক বলা হয়, তাহলে কি কি শব্দ হতে পারে? তস্ক বলে কোনো শব্দ হয় না, তক্র একটা শব্দ হয়, তক্র মানে ঘোল। তর্ক শব্দটা হতে পারে এখান থেকে, তক্ক এরকম কোনো শব্দ হয় না। তো ওই জায়গাটা পড়বে ওখান থেকে। আচ্ছা, প্রথম টপিক হয়েছে পালি স্ক্রিপ্ট বা অ্যালফাবেট নিয়ে, পালি উচ্চারণ, পালি কীভাবে লিখতে হবে। লেখার ব্যাপারটা প্রসঙ্গে আমি তোমাদের বলেছিলাম, কিন্তু মনে হয় কেউ করনি। সেটা হচ্ছে স্পেশাল যে পালি যুক্তাক্ষর আছে সেগুলো লিখে দেখাবে। তো যাই হোক, তোমরা সামনাসামনি লিখবে বা যখন অনলাইন খাতা লিখে জমা দেবে সেটা দেখে আমি বলে দেবো যে কোথাও লেখার কোনো ত্রুটি আছে কিনা। পালি শব্দ পরিবর্তনের বিষয় হয়েছে। তারপরে কি হয়েছে, থার্ড টপিক বললে সেটা হচ্ছে শব্দরূপ বা পালি নাউনের ফরমেশন। মোটামুটি নর শব্দটা হয়েছে এবং এর ইকুইভ্যালেন্ট কারক বিভক্তির হালকা করে জিনিসগুলো হয়েছে। চতুর্থ বিষয় কি হয়েছে, এখানে হয়েছে 7টা বিভক্তি প্লাস ওই সম্বোধন যেটা। চতুর্থ কি হয়েছে, ভার্বের ফর্ম। ভার্ব ফর্মের মধ্যে কি হয়েছে, আমরা মোটামুটি 5খানা ফর্ম শিখেছি। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, আর কি যাই হোক ফিউচার, আর হচ্ছে পঞ্চমী সপ্তমী যেটা। পঞ্চমী মানে কি, পঞ্চমীর মিনিংগুলো কীরকম হয়? এটা হচ্ছে আদেশবাচক। হ্যাঁ, সে করুক বা তুমি করো এরকম বলছে, আদেশবাচক। আর সপ্তমীর অর্থটা কি হয়, মোটামুটি সম্ভাবনাবাচক, সম্ভাবনা বা সামর্থ্য, এই দুটো মিনিং। মানে যদি সে করে
বা সে করতে পারে বা সে করার সামর্থ্য আছে, এই রকম মিনিং। এই জিনিসগুলো হয়েছে। আর কি হলো লাস্ট দিনে ক্লাসে? পার তুম, তাই তো। পা মানে কি বোঝায়? পা মানে কি বোঝায়? করে হ্যাঁ, করে। আর তুম মানে? করতে। আচ্ছা, এই হলো, এই যে যেটুকু জিনিস আছে এইটুকু নলেজ নিয়ে মোটামুটি পালি টেক্সটগুলো পড়া শুরু করা যায়। হ্যাঁ, এটা সাফিসিয়েন্ট নয়, কিন্তু মানে মিনিং করে মোটামুটি বুঝতে পারা যায়। সেটা মানে তোমরা ডাইরেক্ট পড়তে গেলে হয়তো হবে না, কিন্তু আমি যখন পড়াবো তখন মোটামুটি তোমরা ধরতে পারবে। এছাড়া আরও কয়েকটা জিনিস আছে, সেটা হচ্ছে ইংরাজি হিসেবে এগুলো ওই পার্টিসিপল বলা হয়, তো সেগুলো আজকে মোটামুটি হবে। সেটা হচ্ছে এই প্রেজেন্ট, পাস্ট, ফিউচার পার্টিসিপল। এর মধ্যে দেখা যাক এই তিনটে কদিনে হয়। একদিনে তো হবে না, 2 দিন বা 3 দিন হয়তো লাগবে। তো প্রেজেন্ট, এই কথাগুলো যে বললাম এগুলো লিখে রাখো। এই বেসিক নলেজটা রাখতে হবে যে পালি স্ক্রিপ্টের ব্যাপারটা, লেখালেখি এবং উচ্চারণ, পালি যুক্তাক্ষরগুলো কীরকম উচ্চারণ হবে আমি কিছুটা তোমাদের বলেছিলাম। পালি শব্দের পরিবর্তনের যে টপিকগুলো আছে মানে নিয়মগুলো, সেগুলো। নর শব্দের রূপ যেটা দেখা হয়েছে, শুধু নর শব্দ নয়, আরও কিছু শব্দ আছে, কিন্তু মোটামুটি ওই স্ট্রাকচারটা মনে রাখতে হবে। হট করে যদি বলা হয় যে ষষ্ঠীর বহুবচন, তাহলে মানুষদের, এই রকম মিনিংগুলোকে কিন্তু বের করতে হবে। আবার যদি বলা হয় অমুকদের, তাহলে ওকে রিভার্স, এটা ষষ্ঠীর বহুবচনে যে ফরমেশন হয় সেটা ধরতে হবে। ভার্বের ক্ষেত্রেও তেমন, প্রেজেন্ট প্লাস ফিউচার মানে তিয়ন্তি শীত মিম ঈশতি ঈশতি ঈশসী ঈশত ঈশয় মিশম, এগুলো একদম ঝরঝরে রাখতে হবে। ত্বাতুম মানে করে আর করতে, এরকম মিনিং বোঝায়। আর প্রেজেন্ট পাস্ট ফিউচার পার্টিসিপল, এইগুলো নিয়ে কিন্তু তোমরা ট্রান্সলেশনের মানে মাঠে নামতে পারো, যাকে বলে। মাঠে নামলেই যে একদম যুদ্ধ জয় করে ফেলবে তা তো না, কিছু প্র্যাকটিস করতে হবে, কষা মাজা করতে করতে জিনিসগুলো সড়গড় হবে। কিন্তু এইটা হচ্ছে সাফিসিয়েন্ট জিনিস। এইটা হয়ে গেলে তারপর তোমাদের পালি নোটগুলো শুরু হবে এবং পালি টেক্সটগুলো পড়ানো শুরু হবে। তোমাদের মোটামুটি 2 মাসের মতন হয়ে গেছে বা হতে চললো। ওই 2.5 বা 3 মাস যখন হবে, সেখান থেকে পালিতে পড়াশোনাগুলো শুরু হবে। তো সুতরাং এ পর্যন্ত যে জিনিসগুলো হয়েছে, যারা এখনও পড়োনি এই জিনিসগুলোকে কভার করো, নাহলে কিন্তু ভবিষ্যতে মানে কপালে দুঃখ আছে। যখন পালিগুলো পড়ানো শুরু হবে তখন চোখে সর্ষে ফুল দেখবে। এগুলো ভালোভাবে সড়গড় করে রাখো। মানে পড়লে শুধু হবে না, মুখস্থ রাখতে হবে, এবং যেটা আমি বারবার বলি যে একদম চোখ বুঝলে দেখতে পারবে, সেই রকমভাবে চেষ্টা করো তৈরি করে রাখা। এর ফল ভবিষ্যতে বুঝতে পারবে। মানে যারা পড়েছে আর যারা পড়েনি, ক্লাসের মধ্যে বা তাদের লেখার মানে ধরন ধারণ দেখেই বুঝতে পারবে যে এগুলো পড়ার উপযোগিতাটা কোথায়। আচ্ছা, প্রথমে প্রেজেন্ট পার্টিসিপেলের যে বিষয়টা আছে সেটা দেখাই। তো প্রেজেন্ট পার্টিসিপেল বলতে মোটামুটিভাবে ইংরাজিতে আইএনজি যোগ করলে যেমন হয় সেই ধরনের মিনিংটা বোঝায়, যেটা জিরান্ডিয়াল নাউন অনেক সময় বলা হয়। জিরান্ডিয়াল স্পেলিংটা ঠিকঠাক আছে কি জানি, নাউন। এটাই বলে না যে এ বার্কিং ডগ সেলডম বাইটস বলে। তো বার্কিং ডগ মানে কি? যে কুকুরটা ঘেউ ঘেউ করছে। তো ওইভাবে মনে রাখবে, ওই বার্কিং ডগ। কীভাবে এসছে? যে বার্ক, যে ভার্বটা আছে তার সঙ্গে আইএনজি যোগ হয়ে এটা হচ্ছে। বাংলায় যদি হয়, বাংলায় এটা কিভাবে হয়? বাংলায় আমরা যেটা ওই অন্ত দিয়ে বলে না, অন্ত আর মান। ধরো চলন্ত আর চলমান, মানে যেটা চলছে, অ্যাট প্রেজেন্টও চলছে, মানে কন্টিনিউয়াস টেন্সের মিনিংটা বোঝাচ্ছে। ধরো বলা হয় যে গাড়িটা চলন্ত আছে, মানে ইংরাজি ধরো দ্য ট্রেন ইজ মুভিং, বাংলায় তো আমরা বলতে পারি যে ট্রেনটা চলন্ত আছে, দ্য ট্রেন ওয়াজ মুভিং।
ট্রেনটা চলন্ত ছিল, দ্য ট্রেন উইল বি মুভিং, ট্রেনটা চলন্ত হবে। তাহলে দেখো এই চলন্ত শব্দটা দিয়ে কিন্তু তিনটে টেন্সের কন্টিনিউয়াসটাকে রিপ্রেজেন্ট করা যাচ্ছে। মানে মেন ভার্বটা হয়তো চেঞ্জ হচ্ছে, মেন ভার্বের টেন্স চেঞ্জ হচ্ছে, কিন্তু চলন্ত যে অ্যাডজেক্টিভটা আছে সেইটা কিন্তু কন্টিনিউয়াসের সেন্সটাকে ধরে নিয়েছে। তো চলন্ত এবং চলমান দুটোই একই মিনিং, মানে ট্রেনটা চলমান ছিল, চলমান হবে, চলমান আছে, এই একই মিনিংটাকে বোঝাচ্ছে, কন্টিনিউয়াসের সেন্স, মানে প্রেজেন্ট যে সেন্সটাকে করছে। এই অন্ত যে মানও যেটা আছে এটা হুবহু পালিতে অন্তমানও ইউজ হয়, পালিতে দুটো প্রত্যয় হয়, অন্ত এবং মানও। অন্তমানও যখন প্রত্যয় ব্যবহার হয়, তোমরা এর আগে তুং এবং ত্বা এই দুটো প্রত্যয় দেখেছো। তুং এবং ত্বা যে প্রত্যয় যেগুলো হচ্ছে, এই জায়গায় কিন্তু একটুখানি মনে রাখতে হবে যে পালিতে কিন্তু মানে শব্দগুলো কনস্ট্যান্ট ফরমেশন হতে থাকে। ফরমেশনের অনেক কিছু নিয়ম আছে, মানে ইংরাজিতে যেমন আমরা ডাইরেক্ট বার্কের সাথে ইন যোগ হয়ে গেলে খুব একটা চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ হয় যেমন রান এর সঙ্গে যখন আইএনজি যোগ হয় তখন এটা এনটা ডবল হয়ে যায়। এরকম ইংরাজিতে অত নিয়ম নেই, পালি সংস্কৃতে মানে একটা গোটা প্রকরণ হয়ে যাবে, 40-50খানা সূত্র মানে নিয়ম খাটবে যেখানে এই মানন্তের চেঞ্জ হচ্ছে। তো যাই হোক, তো এত ডিটেলসের দরকার নেই, মিনিমাম হচ্ছে মিনিমাম জায়গাগুলো আমরা দেখবো, ডিটেলসগুলো পরবর্তী যখন সেশন গ্রামারে শুরু হবে তখন হবে। অন্তমান যখন যুক্ত হয় কি হয় না, মেন যে ভার্ব থাকবে তার সঙ্গে অন্ত এবং মান যুক্ত হবে। যেমন ধরো এটা সহজ দিয়েই যদি দেখানো হয়, ভাস যে ধাতুটা আছে, ভাস মানে বলা, সেখান থেকে আমরা কি দেখি যে ভাস থেকে তার সঙ্গে তি যোগ হচ্ছে, দিয়ে ভাসতি, ভাসন্তি এরকম ফরমেশন হয়। এখন এই ভাসন্তি যে হচ্ছে, ভাসন্তিতে যে ধরনের ফরমেশন হয়, ভাসন্তিতে ই দেয়া হচ্ছে, ইটাকে বাদ দিলে কি হবে, ভাসন্ত। তো ইটা বাদ দিয়ে যেটা হয় এইটাই মনে হচ্ছে, মানে ভাস প্লাস অন্ত যোগ করলে যে ফরমেশন হয় এটাই হচ্ছে এখানে প্রেজেন্ট পার্টিসিপল, বর্তমান প্রত্যয় বলা যায়। এটা এরকম বলা হয় ট্রান্সলেশনে, অ্যাকচুয়ালি আমাদের ভাষায় মানে ভারতীয় ব্যাকরণে এরকম বলা হয় না, এটা ইংরাজিতে এরকমভাবে হচ্ছে। তো অন্তির যে ফরমেশন ভাসতি ভাসন্তি, ওর ইটাকে বাদ দিয়ে যেটা হয় সেটাই মোটামুটি হচ্ছে বর্তমান প্রত্যয়ের অন্ত ফরমেশন যেটা। এবারে কেন এইটা এইভাবে বলা হলো, ডাইরেক্ট ভাস থেকে কেন হচ্ছে না, অন্ত এইভাবে কেন বলা হচ্ছে না, তার কারণ হচ্ছে ধরো গম একটা ধাতু আছে, গম ধাতুর সঙ্গে যদি অন্ত হয় তাহলে গমন্ত হওয়া উচিত, কিন্তু এরকম হয় না। তার জায়গায় কি হয় না, গম ধাতুর রূপে কি হয়, গচ্ছতি, গচ্ছন্তি, গচ্ছন্তি থেকে এখানে হয়ে যায় গচ্ছন্দ। হলো, আর এটা মনে রাখতো সুবিধে, অন্তির ইটা বাদ দিয়ে দিলে সেটা অন্ত হয়ে যাচ্ছে গচ্ছন্দ। তাহলে এই হলো বর্তমান প্রত্যয়ের একটা ফরমেশন। এবারে মানও যেটা হয় সেটা কীরকম হয় দেখি, মানও যেটা হয় সেটাও সিমিলার, মানে এইখানে এই যে অন্তিটা বাদ দিয়ে দিলে মানও যেটা হবে চলমান যেটা, সেটাও হচ্ছে ওই অন্তিটা বাদ দিলে। তাহলে গচ্ছন্তির অন্তি বাদ দিলে হচ্ছে গচ্ছ, তার সঙ্গে মান হয়ে গেল গচ্ছমান, এই ধরনের ফরমেশন। তাহলে গচ্ছন্ত এবং গচ্ছমান, মেইন রুট হচ্ছে গম, সেখান থেকে যেহেতু গচ্ছতি হয় ফরমেশনে ক্রিয়াপদের রূপে, গচ্ছন্তি থেকে গচ্ছন্ত হলো এবং গচ্ছমানও ফরমেশন হচ্ছে। ভাস ধাতু হলে তাহলে
ভাসমান, বদ ধাতু হলে বদন্ত বদমান, পশ্য হলে পশ্যন্ত পশ্যমান। তো তোমরা যতগুলো ভার্ব দেখেছো এখান থেকে লিস্ট করে নিয়ে করবে, এবং আমি হোমওয়ার্ক যখন দেবো হোমওয়ার্কেও এগুলো বের করতে দেবো। তাহলে অন্ত মানর ফরমেশন এইরকম হচ্ছে। এইবারে কয়েকটা মিনিং আমরা দেখি, মিনিংটা কীরকম হবে। বাংলায় যখন অনুবাদ হবে সেখানে মোটামুটি আমরা ওই অন্ত বা মানও দিয়ে অনুবাদ করতে পারি। ধরো ভাষন্ত যদি বলা হয়, বাংলায় তো আর ওরকম কোনো মানে চল থেকে যেমন চলন্ত হয়, ছুটন্ত, এরকম কিছু কিছু শব্দ বাংলায় ব্যবহার হয়। ধরো চলন্ত, ফুটন্ত, তারপরে উঠন্তি মূল পত্তনে চেনা যায়, এই যে উঠন্ত, এবং আরো কিছু কিছু আছে। একজন প্রবাদ মনে আছে, বলে বলার মতো নয়, হাগুন্তির লজ্জা নেই দেখুন্তির লজ্জা। তো মানে হুইজ ডুইং তার লজ্জা নেই, আর যে হুইজ সিইং তার লজ্জা হচ্ছে, ওখানে কিন্তু প্রেজেন্ট পার্টিসিপেল হচ্ছে। এরকম আরও আছে এই অন্ত দিয়ে। যাই হোক, তো যেখানে বাংলা এগুলো খুব একটা ইউজ হয় না, এই জায়গায় কি অনুবাদ হতে পারে, মোটামুটি বলা যায় যে আমরা বলতে দিতে পারি যে ভাষণরত, মানে যে বলছে, এই ধরনের একটা সেন্স খাটে এখানে। আর কিছু ক্ষেত্রে এইটা আমার এই জায়গাগুলো আরও মানে বাংলা অনুবাদের জন্য আরও দেখতে হবে, মানে অ্যাকিউরেট অনুবাদের জন্য। কিছু ক্ষেত্রে হচ্ছে জিরান্ডের মিনিংটা আসে, মানে ভাষন্ত মানে বলে, এরকম মিনিং আসবে। ভাষণ মানে বলা, ভাস ধাতুর অর্থ। কিছু ক্ষেত্রে এই ধরনের ট্রান্সলেশন হয়। এইটা এখন দেখবে না, এটা তোমরা লিখে রাখবে, যখন তোমাদের টেক্সটগুলো পড়ানো হবে তখন এর অ্যাপ্লিকেশন দেখবে। আপাতত ভাষণরত হিসেবে আমরা এটাকে দেখব অনুবাদে। কিছু ক্ষেত্রে জিরান্ডের অনুবাদ হয়, তাহলে ভাষন্ত বা যদি ভাসমান বলা হয়, এটা মূর্ধন্য সব বাংলায় হয়ে গেছে, এটা দন্তস্ব করবে, পালিতে দন্তস্ব হবে। ভাষন্ত বা ভাসমান মানে হচ্ছে ভাষণরত, এরকম মিনিং হবে। কিছু ক্ষেত্রে বলে এরকম অর্থ হবে, এটা পরে দেখা যাবে। গচ্ছন্ত যদি বলা হয়, গমনরত। পশ্যন্ত হলে বা গচ্ছমান লিখছি। এটা শয়ে শয়ে, হ্যাঁ, হাতে লেখাটা এরকম হয়ে যাচ্ছে, স প্লাস স। এটা দর্শনরত বলা যায়, ওই যেটা দেখুন ছিল। তো এইরকম সব ক্রিয়াপদের মিনিং হচ্ছে। আচ্ছা, ক্রিয়াপদের মিনিং হচ্ছে তো ভালো কথা, কিন্তু এইটা তো শব্দ তৈরি হচ্ছে না, এটা কিন্তু ক্রিয়াপদ নয়। এর কিন্তু তিয়ন্তি বলে ফরমেশন হবে না, এর ফরমেশন কিন্তু নাউনের মতন হবে। এগুলো নাউন ফরমেশন। তো নাউন ফরমেশন যখন হয়, অন্ত যেটা আছে, সেটা আচ্ছা, এত জটিলতায় আমি যাচ্ছি না, এটাকে মোটামুটি নর শব্দের মতনই রূপ হয়। তাহলে হলো কি, পশ্যন্ত, আর এখানে পশ্যমানও, এইরকম হয়ে যাবে। ধরো ইংরাজিতে আমরা বলছি, এখানে এক্সাম্পলগুলো খুব খুব ভালোভাবে এটা বুঝবে। ধরো ইংরাজির মতন যদি বলা হয় যে দ্য বয় ইজ গোয়িং, আর একটা আমরা আচ্ছা একবারে আমি লিখছি। ধরো ইজ গোয়িং, ওয়াজ গোয়িং আর উইল গোয়িং, তিনটে টেন্সে হলো। এর ট্রান্সলেশন কীরকম হবে? তখন আমি বলেছিলাম যে পালিতে কিন্তু কন্টিনিউয়াস বলে কোনো আলাদা টেন্স হয় না। তা বলে কি পালিতে কন্টিনিউয়াসের মিনিং হয় না? অবশ্যই হয়, সেটা অন্যভাবে প্রকাশ করা হয়। এখানে এটা প্রকাশ করা হয় এই যে প্রেজেন্ট পার্টিসিপেল দিয়ে। কীরকম? দ্য বয় কি হবে? বালকের পালি মোটামুটি হয় দ্বারক, দ্বারক একজন আছে, তাহলে কি হবে? দ্বারকও। ইস মানে বি ভার্ব হয়, পালিতে বি ভার্ব আমি মনে একটা ক্লাসে লিখিয়েছিলাম, হতি, ভবতি,
অর্থী, এইগুলো হচ্ছে বি ভার্ব। যে কোনো একটা ভবতিটা নিলাম, তারকও ভবতি। আচ্ছা, এইবারে গোয়িংটাকে আমরা কি বলবো? এটা আমরা ইজের ট্রান্সলেশন করছি। গোয়িং তাহলে কি হবে, কেউ বলতে পারবে? আচ্ছা, গচ্ছতি কি করে হয়? অন্ত বা মানও হবে না? গচ্ছন্ত হবে, অথবা গোয়িং এর পালি কি হবে? গচ্ছন্ত অথবা গচ্ছমান। দেখো এইখানে ব্যাপারটা হচ্ছে যে নাউনের ক্ষেত্রে যেমন তুমি একটা ভোকাবুলারি জেনে যে হ্যাঁ দ্বারক মানে পালিতে বোঝায় যে বালক, কিন্তু যদি বলা হয় দ্বারক মানে বালকের থেকে, তখন তো তোমাকে অঙ্ক কষার মতো বের করতে হবে যেটা তাহলে পঞ্চমী বিভক্তিতে থেকে বোঝায়, পঞ্চমীর এক বচন বোঝাচ্ছে, তাহলে পঞ্চমীর এক বচনে আস মাম হা যোগ হয়, তাহলে দ্বারকা দ্বারকা দ্বারকস্মা দ্বারকমা এইরকম হবে। তাহলে এইখানেও কিন্তু গো মানে পালিতে গচ্ছ হয়, গচ্ছতি, সেখানে গোয়িং আছে, প্রেজেন্ট পার্টিসিপেল হবে, তাহলে অন্ত বা মানও হবে, তাহলে গচ্ছন্ত বা গচ্ছমান। এইটা গোয়িং শব্দের মিনিং হলো। মিনিং হলেই তো হবে না, এবারে এটাকে এই শব্দরূপে আনতে হবে, কেন পালিতে বলেছিলাম ডাইরেক্ট কিছু ইউজ হয় না। তাহলে গচ্ছন্ত যেটা আছে, গচ্ছন্ত ব্যাপারটা হচ্ছে যে তোমাদের আগে হয়তো ক্লাসে বলেছিলাম, দ্য বয় ইজ গোয়িং, গোয়িংটা হচ্ছে বাংলায় যদি বলি বালকটি চলন্ত, এই চলন্তটা এই বালকের বিশেষণ নয়, বালকটা কীরকম চলন্ত আছে। তাহলে বিশেষণ হলে পালিতে কি হয়? মূল যে বিশেষ্য হয় তার সমবিভক্তিতে হয়, যেটা বলেছিলাম মনে আছে। তাহলে দ্বারক ও ভবতি যদি হয় তাহলে গচ্ছন্ত শব্দরূপে কি হবে? অমৃতা বলো দেখি। আরেকবার বলবেন? গচ্ছন্ত তো শব্দটা, তো দ্বারক ও ভবতি গচ্ছন্ত শব্দরূপে কি হবে, মানে শব্দরূপের কোন বিভক্তি হবে বা রূপটা কি হবে অকারান্ত শব্দ হিসেবে? বুঝতে পারলাম। মানে দ্বারক যেটা, তো এটা তো প্রথম আর এক বছর। হ্যাঁ, তাহলে এইটা কি হবে? পালি যেহেতু এটা গচ্ছন্ত অবস্থায় যোগ হবে না, মানে বসবে না, এর সঙ্গে কোনো বিভক্তি যোগ করতে হবে। কোন বিভক্তি যোগ হবে? তাহলে ওই প্রথম আর এক বছর। হ্যাঁ, তাহলে কি হবে? গচ্ছন্ত। গচ্ছন্ত। আর যদি মানর এটা হয় কি, এটা কি হবে? বোঝা গেল? এবার তুমি বলবে, ধরো আমি এখানে আরো কিছু শব্দ যদি বলি, এখানটা মুছি। হ্যাঁ 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 হুম হুম হ্যাঁ, পালি তো বিশেষণ হয়ে যায়। এই তো আমি এইমাত্র তো বললাম, বাংলায় যখন চলো, অ্যাকচুয়ালি বাংলা এবং পালির মধ্যে আদতে ডিফারেন্স নেই, মানে সিনট্যাকটিক্যাল ফিচার যদি দেখা হয়, মানে সিনট্যাক্স মানে বাক্যতত্ত্ব বা গ্রামাটিক্যাল জায়গাগুলো খুব একটা আলাদা নয়, একই রকমের। এই জন্য আমি চলন্ত বা চলমান উদাহরণ দিয়ে বোঝালাম। এটা বিশেষণ হচ্ছে পালিতে, কিন্তু এই যে প্রেজেন্ট পার্টিসিপল এগুলো কিন্তু ভার্ব না, এগুলো নাউন, এই জন্য এদের নাউনের মতো ফরমেশন হয়। পরে আমি আরও দেখাচ্ছি। জিরান্ড ইনফিনিটিভ যেগুলো আছে মানে ত্বা তুম, ওগুলো কিন্তু পালিতে ভার্ব না, ওগুলো নাউন হিসেবে ধরা হয়। শুনতে অদ্ভুত লাগলো, সেটা পরে আর মানে গ্রামারের যখন তত্ত্ব কথা শোনান মানে হবে, অব্যয় নিপাত যখন আছে সেখানে এই জিনিসগুলো বলা হবে। অব্যয়ের ওপর মানে গ্রামারের একটা কোশ্চেন এসেছে কি মনে পড়ছে না, না একবার উপসর্গ নিপাতের ওপর প্রশ্ন এসেছিল 15 সাল না কবে। তো যাই হোক, সেসব জায়গায় এগুলো আরও বোঝানো হবে। তো এইগুলো কিন্তু ইংরাজিতে যেটা আইএনজি আমরা ভার্ব বলে দেখছি, বা গোয়িং, মুভিং কার,
এইগুলো কিন্তু পালিতে অন্তমানগুলো বাংলার মতো চলন্ত গাড়ি বা ছুটন্ত গাড়ি, চলমান গাড়ি এরকম বিশেষণ হিসেবে ধরা হচ্ছে। এবং যেহেতু নাউন ফরমেশন, তাহলে নাউনের নিয়মে চলবে, শব্দরূপের ছকে চলবে, নর নরা নরম নরে। এবার দ্বারক ভবতি গচ্ছন্ত মানে এটা তখন প্রথমার এক বচনের রূপেই গচ্ছন্ত বা চলমানো, গচ্ছমানো এরকম হবে। আচ্ছা, বাংলায় যদি এটাকে বলি আমরা কি বলবো? বালকটি হয় চলমান বা চলমান হয়, এরকম আমরা বলতে পারি। বালকটি হয় চলমান বা বালকটি চলমান হয়, এইভাবে বলা যায়। অ্যাকচুয়ালি বাংলায় বা আমাদের ভারতীয় ভাষাগুলোতে ক্রিয়াপদ শেষে বসে। হ্যাঁ, চলমান বালক এটা বলা যায়। তো বাংলা থেকে ক্রিয়াপদ শেষে বসে, তো এটা অনুবাদটা আরো সুন্দর হবে যদি ক্রিয়াপদটা শেষে হয়। তো দ্বারক গচ্ছন্ত ভবতি, বালকটি চলমান হয়। তো হিন্দিতে বললে কি হবে? যে ও লড়কা চালামান হ্যায়, এই ধরনের একটা হবে। তো এইখানে তাহলে বিষয় হলো যে অন্তমানত যুক্ত হচ্ছে ক্রিয়াপদের সঙ্গে, এবং সেটা কিভাবে হচ্ছে? ওই অন্তির থেকে ফরমেশন হচ্ছে, এটা কিন্তু একবারে হচ্ছে না। এবার এটাকে যদি আমরা আচ্ছা আগে এক্সাম্পলগুলো দেখাই। অমৃতাই বলবে, ধরো গোয়িং এর জায়গায় আমরা বললাম স্পিকিং, তাহলে কি হবে? দ্বারক ভবতি, দ্বারকো ভবতি এই জাতীয় ক্ষেত্রে অনুবাদটা কিরকম ভাবে হবে সেটা দেখাচ্ছে। ফার্স্ট হচ্ছে এক নম্বর স্টেপে এগুলো লিখে রাখো। ভার্বটা কি দেখবে, মানে পালি ভার্ব কি হবে? ধরো এক্সাম্পলের জন্য আমরা লিখলাম যে ইটিং, দ্য বয় ইজ ইটিং, এটা ট্রান্সলেশন হচ্ছে। পালি ভার্ব কি হচ্ছে ইটিং এর? ইট, মানে ইটের পালি ভার্ব কি হচ্ছে? খাদ। সেকেন্ড স্টেপে দেখবে, এটা এমনি মুখে মুখেও হয়ে যাবে, কিন্তু যদি বুঝতে অসুবিধা হয় এইভাবে করতে পারো। অন্তি দিয়ে কি হয়? অন্তি দিয়ে রূপ দেখবে, খাদন্তি। থার্ড স্টেপে হচ্ছে ই বাদ দেবে, তাহলে খাদন্তি থেকে খাদন্ত। আর 4 নম্বর স্টেপে বলছি যদি মানও হলে মানও দেবে, তাহলে এটা একটা তো খাদন্ত হয়, প্লাস এক্সট্রা ফরমেশন হচ্ছে খাদ মান। আচ্ছা, মান হলে অন্তর জায়গাতে মানও করে দেবে, তাহলে খাদন্ত অন্তর জায়গায় মানও, খাদ মান। এই হলো দুটো ফরমেশন। আর ফিফথ স্টেপে হচ্ছে বিশেষের সমবিভক্তি হবে। এবারে দা বয় ইজ ইটিং এর তো আমরা কি করছি? দ্বারক ও ভবতি বলেছি, দ্বারক ও প্রথম বিভক্তির ও দিয়ে আছে, তাহলে এটা হয়ে যাবে খাদন্ত খাদমানো হলো। এইটা কিন্তু অনেকের আমি দেখেছি পুরানো স্টুডেন্টদেরও কনফিউশন হয়, এই জন্য এটা খুব সরলভাবে এটাকে দেখানো হলো। এই স্টেপগুলো মনে রাখবে। আচ্ছা, এগুলো আশা করি লিখেছো। আচ্ছা, এইবারে অমৃতাই বলবে, ধরো স্পিকিং হলে তাহলে কি হবে? দ্বারক ভাষান্ত ভবতি। ইটিং হলে দ্বারক খাদন্ত ভবতি বা খাদমানও ভবতি। আচ্ছা, ড্রিঙ্কিং হলে কি হবে? বা পিবমানও ভবতি, দুটো। আচ্ছা, যদি বলা হয় যেটা যাওয়া বোঝায়, উপসংকমতি, কি হবে? বালকটি যাচ্ছে। আর
উপসংকম মানো, মটা হলো ময়ের সাথে এক্সট্রা অন্ত বা মানো যুক্ত হচ্ছে। উপসংকম অন্ত, উপসংকম মানো, এরকম হবে। এটা একটু জটিল বললাম। ধরো সিন যদি বলি, দেখা, পশ্য ভার, তাহলে কি হবে? তারক বা পশ্য মানও ভবতি, একজন বলে, অন্যান্যদের পরে বলতে দেবো। এইভাবে হচ্ছে। আচ্ছা, এইবারে আমি ধরো প্লুরাল করে নিলাম, এটা দেবাশিস বলবে। বালক, ইংরাজি দিচ্ছি, দ্য বয়েস আর গোয়িং, তাহলে দ্বারকা বা গচ্ছমানা, বলো। আচ্ছা, যদি সিমিলার বলি যে বয়েস আর স্পিকিং, ভাষন্তা বা ভাষমানা, ঠিক আছে। যদি আর ইটিং বলা হয়, বা খাদমানা, ঠিক আছে। এরকম হচ্ছে। তো এইভাবে এগুলো চলতে থাকবে। আচ্ছা, এবারে ঠিক আছে, শুনতে থাকো, অসুবিধা নেই। আচ্ছা, তো এরকম ফরমেশন হচ্ছে। আচ্ছা, এইটুকুই থাক, এটা একটু ধরে ধরেই শেখাতে হবে। এখান থেকে আর, আচ্ছা, আর কিছু থাকবে না, এইটুকু জিনিসই থাক। তোমরা বরং পরের দিনের লেখালেখির ব্যাপারে একটু গুরুত্ব দাও। প্রিভিয়াস জিনিস অনেক কিছু পেন্ডিং আছে, সেগুলো করো। এখান থেকে মান অন্ত এটুকুই থাক, আর যেটুকু হোমওয়ার্ক আমি গ্রুপে দিয়ে দেবো না, হোমওয়ার্ক যেটা হয়। আমি বেশ অনেকগুলো ভার্ব দিয়ে দেবো, সেখান থেকে এই মান অন্ত করে এই দ্বারকা ভবন্তি এইরকম করে তোমরা বাক্য রচনা করবে, ঠিক আছে। না, গ্রামারের তো দিইনি। তোমরা কি বলছো, একবারে 100 করে দেবে? চাপ হয়ে যাবে কিন্তু। আচ্ছা, এইটাই দিয়ে দিই না, এরই হোমওয়ার্ক দিয়ে দিই একবারে। ধরো 20টা ভার্ব যদি দিয়ে দিই, তো ভালো। 20খানা করে, 20টা কেন, 30টা করে লেখো না, একদম এই জিনিসটা মাথায় বসে যাবে তাহলে। ঠিক আছে, তাহলে ওই আমি হোমওয়ার্কটা গ্রুপে দিয়ে দেবো। আচ্ছা, এই পর্যন্ত কোনো প্রশ্ন আছে? আচ্ছা আচ্ছা, তুমি এক্সাম্পলগুলো বলো, আমি ক্লিয়ার করে দিচ্ছি। কন্টিনিউয়াসের হচ্ছে দ্য বয় ইজ গোয়িং। আচ্ছা, একটা একটা করে বলছি, দেখো। এক একটা ভাষার ফরমেশন এক এক রকম হয়, কিন্তু সেন্সগুলো হুবহু একই থাকে। মানে যেটা বলতে চাইছে, যে একটা বালক সে চলছে, যাচ্ছে, যাওয়া অবস্থায় আছে, এটাকে যখন অনুবাদ হচ্ছে, দেখো হুবহু পালির সঙ্গে মিলে যাবে। দা বয়, দ্বারক, ইস হচ্ছে তোর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, মানে যেটা বালি তোমরা প্রথম পুরুষের এক বচন, তাহলে ভবতী। গোয়িংটা বালিতে হচ্ছে ওই
গচ্ছন্ত হচ্ছে। এবার আইএনজিটার ফরমেশন যেটা আছে, এটা ভার্বের সঙ্গে আইএনজি যোগ হচ্ছে, পালিতে ভার্বের সঙ্গে অন্ত যোগ হচ্ছে। কিন্তু অন্ত যোগ হলেও এটা যেহেতু পালি ব্যাকরণের নিয়মে, মানে পালি যে ধরনের ভাষা তার নিয়মে গচ্ছন্দটা আর ভার্ব থাকছে, এটা নাউন হয়ে যাচ্ছে। নাউন হয়ে যাওয়ার জন্য তারা শব্দরূপের নিয়মে চলবে। এখন দ্বারক গচ্ছন্দ আছে বলে এটা গচ্ছন্দ হয়ে গেল, তো আকৃতিটা সিমিলার হলো। এটা কন্টিনিউয়াসের জায়গাটা ক্লিয়ার হলো। নেক্সট এক্সাম্পল বলো। আচ্ছা, যেটা তোমাদের ক্লাসেতে আমি জিরান্ডের এক্সাম্পলে বলেছিলাম, মানে অ্যাকচুয়ালি মুশকিলটা হচ্ছে তোমাদের যে গ্রামার তোমরা পড়ো, মানে পড়ার জন্য সিলেবাসে রাখা হয়েছে, সেটা হচ্ছে ওয়েস্টার্ন গ্রামার, মানে ওয়েস্টার্ন পদ্ধতিতে অনেকে পালি গ্রামার লিখেছেন সেইগুলোকে পড়ানো হচ্ছে, যার জন্য কিছুটা কনফিউশন তৈরি হয়। তো এটা যদি আমরা পুরোপুরি আমাদের ট্র্যাডিশনাল এতে পড়তাম, যেটা পালি যেমন কচ্চায়ন ব্যাকরণ আছে সেই অনুসারে, তাহলে বা আমাদের ভারতীয় বাংলা ব্যাকরণেও আমরা যেভাবে পড়ছি সেই নিয়মে পড়লে এটা এতটা জটিলতা হতো না। তা আমি চেষ্টা করছি ক্লিয়ার করার। তো যেটা তুমি আচ্ছা, ইংরেজিতে এটা কী বলে? দেখো, আমার ইংরাজি জ্ঞান তোমাদের থেকে কম, আর স্পেসিফিক তোমার থেকে তো আরোই কম হয়, তুমি ইংরাজির অনার্সের লোক। তো তুমি ইংরাজির জায়গাটা বলো, আমি সেটা পালির সঙ্গে রিলেট করছি। নেক্সট এক্সাম্পল বলো। এইখানে গোয়িংটাকে কি বলা হবে? জিরান্ডিয়াল নাউন নাকি নাকি ভার্ব হিসেবে ধরা হচ্ছে? এইটা প্রেজেন্ট পার্টিসিপল বলছে। আচ্ছা, পালির ব্যাপারটা হচ্ছে এখানে যেমন আইএনজি যোগ হচ্ছে, ইকুইভ্যালেন্ট পালিতে অন্তমানো যোগ হলেই সেটাকে ধরা হচ্ছে এই হিসেবে, মানে প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে। এটাকেও কিন্তু পালিতে ট্রান্সলেট করা যাবে, গোয়িং মানে গচ্ছন্ত, হোম মানে কি কোথায় যাচ্ছে, বাড়িতে যাচ্ছে। তাহলে ধরো পালিতে ঘর শব্দটা ইউজ হয়, গচ্ছন্ত ঘরে, অহং আমি হচ্ছে অহং, স কি হবে বলো দেখি, ওটা কিন্তু বলতে পারা উচিত। পশ্চি, পশ্চি হবে না, পশ্চিং হবে, অহং পশ্চিং। আচ্ছা, অহংটা পারবে না, অহংটা হচ্ছে মম। মাদার হচ্ছে কাকে দেখলাম, আমার মাকে দেখলাম, মানে কর্মকারক হয়। তো এটা একটু অন্যরকম হবে, বন্দে মাতরং বলে না, পালিতেও এটা হবে, মানে মাকে বন্দনা করি, আই ওরশিপ দ্য মাদার। তাহলে আমি মাকে দেখি বা দেখেছিলাম, এটা হচ্ছে ওই মাতরং কষি, এরকম পালিতে হবে। পালি অনেকটা সংস্কৃতের কাছাকাছি। দেখো, অহং, মম, মাতরং এগুলো সংস্কৃত এরকম নয়। আচ্ছা, এইবারে তাহলে একই হয়ে গেল তো। এবার এটা একটু সাজিয়ে নিই, ঘরে গচ্ছন্ত অহং মম মাতরং কষি, মানে বাংলায় আমরা কি বলবো, যে বাড়িতে গিয়ে আমি আমার মাকে দেখলাম, তো পালির ওয়ার্ড অর্ডারটা ওরকমই হবে, ঘরে গচ্ছন্ত অহং মম মাতরং পশ্চিম শেষে চলে গেল। তাহলে এখানেও মোটামুটি ইউজটা একই হচ্ছে, এবং এইখানে গোয়িংয়ের জায়গায় অন্ত ছাড়াও এখানে আমরা ত্বাটা ইউজ করতে পারি, হলো অন্ত বা ত্বা। এই ডিটেলসগুলো মানে এগুলো যখন প্রয়োগ হবে না, ট্রান্সলেশন যখন প্র্যাকটিস হবে, তখন এগুলো খুঁটিনাটিগুলো দেবো। এখন আপাতত ওই কানে শুনে রাখো। আচ্ছা, এটা ক্লিয়ার হলো জায়গাটা। নেক্সট এক্সাম্পল বল। শুনতে পেলাম না, আবার বলো। হ্যাঁ, হ্যাঁ, এটাকে গন্ত্বা করতে পারো, বা এইভাবে করা যাবে, গচ্ছন্তভাবে দুটোই হবে।
মোটামুটি হয়, এটা স্পেসিফিক কিছু ইউজ আছে, এগুলো আমার নিজেরও মানে এতটা অ্যাকচুয়ালি একমাত্র ইন্ট্রোডাকশন টু পালি বাদ দিয়ে সেই রকম কোনো গ্রামার বইতে এত মানে অনুবাদের খুঁটিনাটি নেই। আর আমার নিজেরও বইটি পুরো পড়া হয়নি, 17টা অনুষ্ঠানই পড়া হয়েছিল। যাই হোক, দেখি বাকিগুলো পড়া। আচ্ছা, আমি এখানে একটা কথা বলি, সেটা সেটা হচ্ছে যে এত এত খুঁটিনাটি এখন যাওয়ার দরকার নেই। এ প্রশ্ন করেছে বলে আমি জাস্ট বলছি, কিন্তু এই ডিটেলস তোমরা পরে শিখবে। আপাতত মেন জায়গাগুলো মাথায় রাখো। বা দিয়েও এখানে ইউজ করা যাবে। আচ্ছা, নেক্সট এক্সাম্পল বলো। অ্যাডজেক্টিভ যখন হচ্ছে, ধরো ওই যে রাইজিং সান, আচ্ছা, ওঠার এ হচ্ছে পালি উদেতি, এটা ভার্ব। পালিতে উদেতি ভার্ব হয়, তাহলে এটা আমরা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উদেতি ভার্ব হলে তাহলে উদেন্তি, উদেন্তি থেকে উদেন্ত, তাহলে উদেন্ত সূর্য হলো। তোমরা মনে রাখবে যে ইংরাজির আইএনজি ইকুইভ্যালেন্ট টু পালির অন্ত এবং মান। এবার যেটা ডিফারেন্টলি যেটা যেখানে ইউজ হচ্ছে, এইটা হলো মেন কথা। ইংরাজির যেখানে আইএনজি যোগ হচ্ছে ভার্বের সাথে, পালিতে ইকুইভ্যালেন্ট ভার্বের সাথে অন্ত মানও যুক্ত হচ্ছে। মিনিং এবং ইউজ প্রায় কাছাকাছি আছে। হলো উদেন্ত সূর্য হলো এখানে। আর কি এক্সাম্পল আছে? আচ্ছা, বলছি এইখানে কি একটুখানি ডিফার করবো। সেটা হচ্ছে গোয়িং মানে ইংরাজি ব্যাকরণে কিছুই, মানে ইংরাজি গ্রামারে কিছুই নেই। পালি সংস্কৃত ভিতরে যতখানি ডেপথে গেছেন তার ধারে কাছেও যায় না। প্রসঙ্গ হচ্ছে, আচ্ছা এখানে ক্লিয়ার করি, এগুলো একটু অতিরিক্ত বলা হবে, তাও প্রসঙ্গক্রমে বলছি। এইখানে যখন ইউজ হচ্ছে, এই যে গচ্ছন্ত শব্দটা হচ্ছে, গচ্ছন্ত মানে এখানে পালিতে বলা হয়, পালি সংস্কৃত ব্যাকরণে, যে এইটা কর্মকারকে এই প্রত্যয়টা ব্যবহার হয়েছে। কর্মকারকে মানে গচ্ছন্ত মানে একজন যাচ্ছে এটা বোঝাচ্ছে, মানে এটা ব্যক্তিবাচক, এই জন্য রিলেট হচ্ছে এই যে কর্তার সাথে। মানে গচ্ছন্ত আসলে কে? গচ্ছন্ত হচ্ছে এই বাক্যের যে কর্তা। এটা মানে ব্যাকরণে একটি টার্ম ইউজ হয়, তুল্যাধিকরণ বলা হয় বা সমানাধিকরণ। মানে এইখানের যে দ্বারকও তোমাদের জটিল লাগলে বলবে, আমি আরো ক্লিয়ারলি এক্সপ্লেন করব। দ্বারক এবং গচ্ছন্ত দুটো যে কর্তা, যে সাবজেক্ট কাজটা করছে, সেই হচ্ছে গচ্ছন্ত। তো এই জন্য গচ্ছন্ত যে প্রত্যয় যেটা হয়, অন্তঃপ্রত্যয়, সেটা বলা হচ্ছে কর্তৃবাচ্যে হচ্ছে। এটা মানে কর্তা অর্থে হচ্ছে, এবং এটা প্রেজেন্ট টেন্সে হচ্ছে। মানে অন্তর দুটো ক্যাটাগরি হচ্ছে এখানে, একটা হচ্ছে কর্তা এবং প্রেজেন্ট টেন্স হলো যে শব্দটা হচ্ছে। সেকেন্ড এক্সাম্পলে যখন এইখানে এটা এক্সাম্পলটা কোথায়, গোয়িং হোম, এখানে যেটা বলছে এটাকে বলতে গেলে অনেক জটিল হয়ে যাবে। এটা পালিতে গচ্ছনের একটা সূত্র আছে, কালো ভাবে সূচ বলে ইউজ আছে, তো এটা পরে এ করবে, কিন্তু এখানেও এ আছে, এটা বললে এখন তোমাদের বুঝতে পারবে না। তো এখানেও সেন্স আছে, মানে এখানে অ্যাকচুয়ালি কেস এন্ডিংয়ের একটা স্পেশাল ফিচার ইউজ হয়ে এই ফরমেশনটা আসে। আচ্ছা, তারপরের এক্সাম্পল যেটা রাইজিং সান বলা হচ্ছে, এটা তো স্পষ্ট হচ্ছে যে সূর্যটা প্রেজেন্ট টেন্স হচ্ছে এবং কর্তৃবাচক। এখানেও কিন্তু উদেন্ত এবং সূর্য দুটোই সমানাধিকরণ হচ্ছে, যে সূর্য উদেন্ত বলতে সূর্যকেই বোঝাচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে।
আর নেক্সট আর একটা কি এক্সাম্পল বলছিলে? এইখানের ব্যাপার যেটা হচ্ছে গোয়িং বা সুইমিং, এটা অ্যাকচুয়ালি ভার্ব, মানে এটা একটা অ্যাকশন হিসেবে বোঝাচ্ছে তো, এটা স্পষ্ট একটা নাউন হিসেবে ইউজ হচ্ছে, মানে ক্রিয়াবাচক শব্দ, মানে চলন, গমন, দর্শন এই জাতীয়। তো এই জায়গায় কিন্তু পালিতে এই আইএনজির মানে অ্যাকশন নাউনের আইএনজি হিসেবে কিন্তু অন্তমানও হয় না, এইটা জায়গায় অন্য ধরনের ভার্ব ইউজ হয়, মানে অন্য প্রত্যয় ব্যবহার হয়, সেটার জন্য মোস্ট ইউজ হয় সেটা হচ্ছে অন। ধরো তাহলে পশ্চ থেকে পশ্চন হবে, গম থেকে গমন হবে, খাদন পান বা পিবন হবে, এরকম ইউজ পালিতে হয়। তো এগুলো ইকুইভ্যালেন্ট হচ্ছে সিং, সিং বা ওয়াচিং, গোয়িং, ভিজিটিং, ইটিং, ড্রিঙ্কিং। এবং এইখানে এটা একটা গ্রামাটিক্যাল টার্ম আছে, এটাকে বলা হয় ভাব। আগেটা যেমন বলা হচ্ছে কর্তা অর্থে হচ্ছে, এখানে বলা হয় ভাব অর্থে। তোমরা যদি হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের বঙ্গীয় শব্দকোষ, যেটা বাংলায় সবচেয়ে স্ট্যান্ডার্ড অভিধান, বেস্ট অভিধান, ওটা দেখো, ওখানে কিন্তু এই চলন্ত বা গমন, দর্শন ইত্যাদি যখন শব্দগুলো প্রত্যয় নির্ণয় করা হচ্ছে, তখন ব্র্যাকেটে এরকম লেখা থাকে যে কর্তৃ, কর্ম, ভাব, সম্প্রদান, মানে কোন কারক অর্থে প্রয়োগ হচ্ছে এগুলো দেওয়া থাকে, এটাকে ভাব বলা হয়। এই কিছু কিছু জিনিস তোমাদের কিন্তু তোমাদের পাঠ্যের মধ্যে আছে, এখানে জাস্ট জিনিসগুলো মেনশন করা হবে। তো এখান থেকে ক্লিয়ার হলো, তাহলে গোয়িং ইসে মানে কি বলবো, রিডিং ইজ এ গুড হ্যাবিট, মানে অ্যাকশন নাউন যখন হচ্ছে সেটা পালিতে অন্তমান হিসেবে ইউজ হবে না, মানে ওইখানে আইএনজি নট ইকুয়াল টু অন্তমান। কিন্তু বাকিগুলোর ক্ষেত্রে যখন মানে পার্টিসিপেল, প্রেজেন্ট পার্টিসিপেল অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হচ্ছে, রাইজিং সান বা বার্কিং ডগ সেল দ্য বাইট, সেখানে মানন্ত ইউজ হয় পালিতে। যখন প্রেজেন্ট পার্টিসিপেল হিসেবে ইউজ হচ্ছে তখন পালিতে ওটা ইউজ হয়, কিন্তু তার সঙ্গে এক্সট্রা হিসেবে জিরান পালি, যে মানে ত্বা তুং, তুং না, শুধু ত্বায়ের সাথে ইকুইভ্যালেন্টলি মানে তায়ের সমার্থক হিসেবে সেটা প্রয়োগ হয়। আর কন্টিনিউয়াস সেন্সে যখন ইউজ হয় তখন ওই ভবতি বা এই জাতীয় ক্রিয়াপদের সঙ্গে মানে মার্জ করে ইউজ হয়। বলুন মোটামুটি তাহলে হচ্ছে কি আইএনজি সমতুল্য হচ্ছে পালিতে অন্ত বা মানো, এক্সেপ্ট যখন ওটা ওই নাউন হিসেবে ইউজ হচ্ছে, মানে অ্যাকশন নাউন হিসেবে, সেখানে বাদ দিয়ে কিন্তু এগুলো চলে পালিতে। ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, এইটা আমার মানে রেকর্ড আছে, মানে কোনো স্টুডেন্ট বলতে পারবে না যে আমি কোনো জিনিস বোঝাতে পারি না। আচ্ছা, আজকের মতো তাহলে ক্লাস এখানে শেষ করছি। হোমওয়ার্ক না হয় ওই সামনের দিনে লেখা হিসেবে আমি দিয়ে দেবো। তবে তোমাদের যেটা বলার, যেটা আমি ক্লাসের শুরুতে বললাম, ওই পালি অক্ষর বা তার প্রোনাউন্সিয়েশান, পালি থেকে বাংলা থেকে শব্দ পরিবর্তন, শব্দরূপ, ধাতুরূপ, ওই ত্বা তুং, এখানে আজকে শিখলে মানো অন্ত, এবং পরের দিনে আরও দু রকম ফিচার্স আছে, যেটা পাস্ট পার্টিসিপেল এবং ফিউচার পার্টিসিপেল। এইগুলো হচ্ছে তোমাদের পুঁজি, যেগুলো নিয়ে তোমরা কিন্তু পালি টেক্সট পড়া বা পালি নোট পড়া, তোমাদের কিন্তু পালিতে লিখতে হবে। তোমরা তিনজনই তো এসেছিলে, তোমাদের দেখিয়েছিলাম যে নোট ফোট কীরকম হবে, সেগুলো কিন্তু কম কথা নয়। ওগুলো করতে গেলে এই জিনিসগুলো একদম ঝরঝরে রাখতে হবে। এই জিনিসগুলো একদম মানে তোমাদের ট্রেনেতেও যদি কেউ জিজ্ঞাসা করে, বলো দেখি মানন্ত মানে গচ্ছন্ত মানে কি, যেন ইনস্ট্যান্ট বলে দিতে পারো। বা ঘুম থেকে সকালে উঠলে আর কেউ জিজ্ঞেস করলো যে মানে পশ্চিপ্পা মানে কি বলো তো, তাহলে বলতে এইরকম অবস্থাতে যেন বলতে পারো, সেইভাবে এটাকে তৈরি রাখতে হবে। তাহলে কিন্তু পড়তে গিয়ে কোনো অসুবিধা হবে না। আর যদি অঙ্ক কষে বের করো, পশ্চিৎপা মানে পশ্চ ধাতু দেখা বোঝায়, পশ্চিৎপা জিরান বোঝাচ্ছে, তার মানে দেখে, ওরাম করতে গেলে হবে না, তাহলে বোঝা হয়ে যাবে পালি পড়াটা। এগুলো একদম ঝরঝরে করে তৈরি রাখবে, পারলে একটা পেজের মধ্যে ডায়াগ্রাম বা চার্টের মতন করে দেয়ালে ফেয়ালে লিখে রাখতে পারো।
এটা, বা একটা পেজেতে অন্তত লিখে রাখবে এই পুরো কন্টেন্টটা। ঠিক আছে? আচ্ছা, আজকের মতো ক্লাস শেষ করছি তাহলে।